হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আজকে গল্প আকাশ ধোঁয়াময় পর্ব 12, লেখা সিদ্ধার্থুল মুমতাজ। রাত 8টা। এবারে মানুষজন সন্ধ্যা 7টা থেকে ডিনার শুরু করে। এক থুরথুরে বুড়ি মহিলা তোয়াকে জিজ্ঞেস করতে আসলেন, ভাত খাইছো? তোয়া উত্তরে একটু হাসলো, তারপর মাথা নাড়িয়ে বলল না। বৃদ্ধা চেঁচিয়ে উঠলেন, গলার স্বর তীক্ষ্ণ বানিয়ে বললেন, সকিনা, ওই সকিনা, এখনও মেহমান করে ভাত দিস নাই? তো বেপাসিকে খেয়ে বলল, দাদু, আমি এত তাড়াতাড়ি ভাত খাই না, আরও পরে খাবো, অসুবিধে নেই। বৃদ্ধা ফোকলা দাঁতে হাসলেন। সে হাসি দেখে ভয়ে কেঁপে উঠল তোয়া। বৃদ্ধা আদর মাখা গলায় বললেন, একটু পরে তো তুমি ঘুমাই যাইবা মা। না খাইয়া ঘুমাই গেলে চেহারাটা হোক না লাগবো তো। তোয়া ইতস্ত করে বলল, আমি এত জলদি ঘুমাই না দাদু। দাদু কইও না, আমি তোমার নানু লাগি। তোমার মাই কইল তোমার দুগা ভাত খাওয়াইতো, তুমি বলে গাড়ির তো নইতে হইতে ঘুমায় গেছিলা। তোমার বিদ্যার কথা সারমর্ম যা বুঝলো তা হলো, তোমার গাড়িতে ঘুম পাচ্ছিল, তখন ঘুমাতে পারিনি, তাই এখন ঘুমিয়ে পড়ার সম্ভাবনা বেশি। এর জন্যই হয়তো বৃদ্ধা ওকে জলদি খেয়ে নিতে বলছেন। কিন্তু গাড়ি থেকে নামার পর যে জিনিস দেখেছে, সে তাতে ঘুম, ক্ষুধা, পিপাসা সব হাওয়া হয়ে যাওয়ার কথা। মাথায় শুধু একটাই প্রশ্ন করছে, কে সে? তোয়াকে চমকে দিয়ে ভূতের মতো আমির এসে হাজির হলো। তোয়া ভয়ে বিছানার বালিশ চেপে ধরলো। আমির তোহার দিকে তাকালো না। বিদ্যাকে বলল, তোমার এখানে কি কাজ সুইটহার্ট? বিদ্যা দন্তহীন হাসি দিল, মেহমানদারে দেখতে আইছিলাম। তোমার পায়ে ব্যথার কি অবস্থা আগে বলো। বিদ্যা পায়ের দিকে তাকিয়ে বললেন, হাঁটতাম তো পারি। বিকালে মিনা গরম সরিষার তেল বাইটটা মাইখা দিছিল, তাই একটু আরাম পাইছি। তাই এখন ঠান্ডায় একটু চিনচিন করে। আমির বিদ্যার গাল টিপে বললে, বুড়ি রে, তোমায় খেয়ে ফেলবো আমি। ট্রাউজার পরতে বলেছিলাম না? পা খোলা রেখে হাঁটো কেন? ব্যথা তো বাড়বেই। বিদ্যা যেন লজ্জা পেল। আমিরের পেটে গুঁতা মেরে বলল, দূর বেটা, এডি আমি পড়লে কেমন লাগবো? মনে হয় পাও দুইটা বাইন্দা রাখছে কেউ। আমার অস্ত্র অস্ত্র লাগে। আমি পড়তাম না। আমির বলল, কথা না শুনলে মায়ের দেব। যদি না পড়ো আমি ধরে জোর করে পড়িয়ে দেব, তখন আবার মারতে এসো না। বিদ্যা ভয়ঙ্কর হাসি দিয়ে তোহার দিকে তাকালো। তোহা ভয়ে শিউরে উঠল। আমিরের সামনে ভয় পাওয়াটা লজ্জাজনক। যে মহিলাকে আমির এত স্নেহ করছে, তাকে দেখে তোহার ভয় পাওয়ার বিষয়টা কেমন যেন। বিদ্যা হাসতে হাসতে বলল, এটা আমার ছোট জামাই, বুঝছো? আমার সাইড হাট। আমার চোখ বড় করে বলল, মানে আমাকে সাইড বানিয়ে দিলে? বিদ্যা বুঝিয়ে বলল, সাইড হাট না। আমির বলল, হায় রে বুড়ি, বলো সুইট হাট। সুইট, তারপর হাট। আমির সুইট বলার সময় বুড়ির গাল টিপল আর হাট পড়ার সময় নিজের বুকে হাত দিল। তো ভাবতে পারিনি 70-80 বছরে এক বৃদ্ধাকেও কখনো তার হিংসে করতে হবে। বৃদ্ধা আবার আমিরের পেটে গুঁতা মেরে বলল, দৌড়ো যা, সাইড হাট, মাইড হাট, সাইড হাট, এটা বুঝি না। আমার মিঠা বাবুই বালা। আমিরের মুখ দিয়ে উদ্ভট শব্দ করলো, ও বুড়ি, চলো একটা লিফটিং দেই। আমির বৃদ্ধাকে করে নিয়ে নিল। বৃদ্ধা ফোকলা দাঁতে হাসি দিল। তোহা আবার ভয় পেয়ে গেল। এবার সে ভয়ের চোটে দরজা বন্ধ করে দিল। আমির বৃদ্ধাকে নিয়ে চলে গেছে। তোহা হাঁপ ছেড়ে বাঁচল। আকাশের দিকে তাকিয়ে দু হাত তুলে বলল, হে আল্লাহ, তোমার কাছে খালি একটা রিকোয়েস্ট, ওই বুড়িকে আমার চোখের সামনে কখনো এনো না। এমনিতে তো ফোকলা দাঁতের হাসি দেখলে ভয়ে বুকের ভিতর ধকধক করে ওঠে, আর এখন যতবার দেখবা ততবার গায়ে জ্বালা ধরবে। তুহা মোনাজাত শেষ করে আমিন বলল, তারপর কোমরে হাত রেখে রাগান্বিত গলায় বলল, মিঠাবাবু, সুইট হার্ট, কি প্রেম! সি, তোর কপালে 80 বছরে বুড়ি জুটবে বেটা খচ্চর। তুহা মাথায় হাত দিয়ে বসে রইল। টেনশনে হাজরাতে ঘুম হবে না তোর। আচ্ছা, আমির নামের ছেলেটার সাথে একবার কথা বলা যায় না? ওকে জিজ্ঞেস করতে হবে সাহাবীর আমির হোসেন খান নামের কাউকে চেনে কিনা। কিন্তু ওই ছেলের
একসাথে কথা বলা মুশকিল। ছেলেটা তোহাকে ইগনোর করছে। যদি সত্যি এইটা তোহার আমির না হয়ে অন্য আমির হয়, তাহলে এই ছেলেটার সাথে হে দিয়ে কথা বলতে তোহার আত্মসম্মানই লাগবে। তোহার দরজায় কেউ কড়া নাড়ল। তোহা আবার ভয় পেল। বিদ্যা যদি আসে তোহা দরজা খুলবে না, ঘুমের ভান ধরে শুয়ে থাকবে। কিন্তু যদি অন্য কেউ আসে, তোহা দরজার সামনে গিয়ে বলল, কে? বাচ্চাদের হাসাহাসির শব্দ পাওয়া যাচ্ছে। তোহা দরজা খুলতে হুড়মুড়িয়ে করে তুহিন, মিনা, টিনা আরও কয়েকজন ছেলে বাচ্চা ঘরের ভিতর ঢুকে লাফালাফি শুরু করলো। তোহা সবাইকে ধমক দিতে পারলো না, শুধু তুহিনকে ধমক দিল। তাতে সবাই ভয়ে চুপ হয়ে গেল। তোহা বলল, সবাই আমার ঘর থেকে বের হও, আমি এখন ঘুমাবো। ছেলেগুলো তুহিনের সাথে বেরিয়ে গেল। টিনা তোহার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিল। মেয়েটার বয়স 10 কিংবা 11, দেখে বোঝাই যায় বড় হলে সেই রকম রূপবতী হবে। তোহাও টিনার হাসিতে তাল মিলালো। টিনা সাহস পেয়ে বলল, আপনার নাম তোহা আপু না? তোহা নিচু হয়ে বলল, জি না, আমার নাম তোয়া, না তোহা। তো তারপর হা। তো তারপর হা। টিনা মুখ হা করে বলল, আ। তোহা হেসে টিনার সিল্কি চুলে হাত বুলিয়ে বলল, এখন তোমরা যাও, আমি খুব টায়ার্ড তো, রেস্ট নেব। টিনা লক্ষ্মীদের মতো মাথা দুলালো। তোহা ভাবতে পারেনি বাচ্চাগুলোকে ম্যানেজ করা এত সহজ হবে। পিছন ঘুরতে তোহা দেখলো টিনার বড় বোন মিনা তোহার হ্যান্ডব্যাগ থেকে মেকআপ সেট বের করে সাজতে বসে গেছে। তোহা চেঁচিয়ে উঠল, আরে আরে কী করছো? এগুলো আমাকে দাও। মিনা দিল না, সব কিছু একসাথে গুছিয়ে নিল। তোহা আতঙ্কিত হয়ে বলল, ভেঙে যাবে তো। মিনা বলল, ভাঙবে না, তুমি যত্নে রাখবে, আমাকে সাজতে দাও, না হলে সব ভেঙে ফেলবে। তোহা ভীত চোখে তাকালো। এই মেয়ে দরজায় থাকতে তর্ক করে লাভ নেই। তোহার ফোন বাজছে। সে মোবাইল নিয়ে বারান্দায় চলে গেল। অপরিচিত নাম্বার। তোহা ফোন রিসিভ করে প্রশ্নের মতো বলল, হ্যালো। ওপাশ থেকে নীলাব্রের ওষুধওয়ালা ফুটকাটা আপু ভালো আছেন? ফুটকাটা শব্দটা শুনে তার চোখ ছিঁড়ে গেল। একবার নিচে থেকে হাত দিয়ে দেখলো কতটা আছে কিনা। ওখানে একদম মিশে গেছে। তো আত্মবিশ্বাস কণ্ঠে বলল, খবরদার ফুটকাটা বলবেন না, আমার ফুটকাটা নেই। আপনার গ্রাম ভ্রমণ কেমন এনজয় করছেন? তোহা বিস্মিত হয়ে রাগী গলায় বলল, আপনি কিভাবে জানলেন? আর আপনি আমার নম্বর কই পেলেন? নীলাব্র বুদ্ধিমানের মতো হাসল। নম্বর কই পেয়েছে সেটা বলবো না, তবে গ্রামের কথা কিভাবে জানলেন সেটা বলতে হবে। আপনার ফেসবুকে পোস্ট দেখে জেনেছি। ও তার মানে আপনি ফেক আইডি চালান? আমাকে সেই আইডি থেকে ফলো করেন? ফেক আইডি চালাই না, আইডি শুধু নিজের কিছু বলি। তিনি হয়তো আপনার খারাপ ছবিদের নেন, প্রশংসা করলেন না পাম্প মারলেন। নীলাব্র হেসে বলল, পাম্পে কাজ হয় না, আমি ফোনে বলতে হবে না, এর জন্য ফোন দিয়েছেন সেটা বলুন। বেশি কথা বলার সময় নেই, জলদি কথা শেষ করুন। আর বাড়তি কথা একদম বলবেন না। আমাকে একটু কথা বলতে দিন, বলুন। আমাদের ইন্ডিয়ান মাটি দিনের কথা আপনার মনে আছে? তোমার বন্ধু বলে বলুন, আপনি কি সেদিনের বিষয়ে কথা বলবেন? দেখুন, সেদিনের ব্যাপারে আমি আপনার সাথে কোনো আলোচনা করতে চাইছি না। আর তখন আমি পুরো আউট অফ মাইন্ড ছিলাম। নিজের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না আমার, সেজন্য আমি সরি বলছি। তোয়াকে থামালো নীলাব্র, বলল, আহা, এত কিছু কে জানতে চাইছে? আর সেদিন আপনাকে দেখে বোঝা যাচ্ছিল আপনি কতটা আউট অফ মাইন্ড। যেভাবে কাঁদছিলেন, এমন কান্না মরা বাড়িতে মৃত মানুষের জন্য কেউ করে না। তোয়া লজ্জা পেল, লজ্জা পেয়ে রেগে গেল। কেন ফোন করেছেন? একটা রহস্য উন্মোচনের জন্য। সেই রহস্যের জট কেবল আপনার দ্বারা উন্মুক্ত করা সম্ভব। কী রহস্য? তার আগে আমার দুইটা প্রশ্নের উত্তর দিন। প্রশ্ন করুন, আপনি সেদিন কেন কাঁদছিলেন? খুব চালাক না? রহস্য উন্মোচন বাহানায় আমার থেকে কথা আদায় করার ধান্দা। মেয়ে মানুষের এত বেশি একদম আপনার এসব সস্তা পচা নির্মাণের কথাই আমার কিন্তু সম্মান নষ্ট হচ্ছে। আপনার নিজেরই সম্মান নষ্ট হচ্ছে। আপনি মেয়েদেরকে করে কথা বলছেন, যারা এটা করে তারা কাপুরুষ। আপনিও মেয়ে, দেখুন সীমা ছাড়া বেরোন। সীমা আমার কাপড়, সেও মেয়ে, অনেক আগে ছেড়ে গেছে।
সাবধানে চলবেন। লাগলে পাঁচ কথা বলবেন। আপনি কি খাচ্ছেন? সেটা জানলে নীলাব্র আন্দাজ করবে। তবে আন্দাজ বুঝতে দেওয়া যাবে না। তোয়া বলল, সাহাবীর জন্য সাহাবীর একটা গান হইল। তোয়ার কণ্ঠে নীলাব্র হেসে বলল, এটা আমার ডায়ালগ না, আপনার বেস্ট ফ্রেন্ড মম্মি ডায়ালগ। আচ্ছা, যাই হোক, সেদিন সাহাবীর হয়ে একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলেন, তো তাই আপনার সাথে মিসবিহেভ করেছেন। আমার সাথেও অনেক মিসবিহেভ করেছেন, তো একটা চর মেরেছেন। আমি কিছু মনে করিনি। আসলে উনি আউট অফ মাইন্ড ছিলেন। ওই অবস্থায় থাকলে অবশ্যই মানুষ সত্যি কথা বলে। উনিও অনেক সত্যি স্বীকার করেছেন, কিন্তু সেসব আমি আপনাকে বলবো না, কারণ আপনি আমার ছোট প্রশ্নের সোজা উত্তর দেননি। এখন রাখছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। হ্যালো, হ্যালো। টুট টুট শব্দ শোনা গেল। নীলাব্র ফোন রেখে দিয়েছে। তোয়া কল ব্যাক করলো। একবার নীলাব্রের মোবাইল বন্ধ। তোয়ার ইচ্ছে করছে নিজের ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলতে। নীলাব্র ছেলেটা এত অভদ্র কেন? ওর কথা বিশ্বাস করতে ইচ্ছে করছে না, কিন্তু মন বিশ্বাস করতে চাইছে। সেদিন কি সত্যি স্বীকার করেছিল আমি নীলাব্রের কাছে? তোয়াকে সব কিছু জানতে হবে। তোয়া নীলাব্রের নম্বরে অনবরত ফোন দিতে থাকলো, কিন্তু নীলাব্রকে আর পাওয়া গেল না। চলবে। গল্পটি ভালো লাগলে